যদি আমাকে ছেড়ে দিতে ইচ্ছা করে তুমি ছেড়ে দিতে পারো। কারণ ছেড়ে দিল কবে? 10 মাস। কেন, কিভাবে? আমি লুঙ্গি পরে ওই অবস্থায় হাতে কাদা কাদা ধুয়েটে লুঙ্গি পরে ও গাড়ির সামনে গেছি, কারণ ওর প্রতিদিন আমি আগে আনতে যাই। তো ওই লুঙ্গি পরে অবস্থা দেখে আসলে একটা ছেলেকে বলে যে ভাই নাকি, ধর না ওই চিনি না। ওটা আমি শুনে আমি তাড়াতাড়ি 4 দোকান ঢুকে গেছি। যত লজ্জা পাইছে, আমি তোমার গার্মেন্টসের সামনে কালকের থেকে যাবো না। দেখো তুমি কোথাও ছোট হবা বা তুমি দেখতে আলহামদুলিল্লাহ তোমার সাথে ম্যাচিং না হলে এই মানুষটার পরিচয় দেওয়া উচিত না আমার মনে হয়। তুমি একটা ভালো কথা বলছো, আমি একে আসতে পারবো, তোমার যাওয়ার দরকার নেই। আমি অনেক কষ্ট পাইছি এই কথাটায়, আমি ট্রাই করার জন্য বলছিলাম। আমি প্রতিদিন ডিউটি শেষ করে খুঁজতাম। মানে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? টোটালি বন্ধ। আমার ফোন নাম্বার সব বন্ধ, সবকিছু চেঞ্জ করে ফেলছে। তার মানে আপনার কাছ থেকে সে দূরে যেতে চাচ্ছিল? কেন? এটার কারণটা আমি আজ পর্যন্ত জানি না। এটাই আমি আজকে কখনোই প্রশ্ন করার সুযোগটা পাই নাই। আমি বর্তমানে জানি ও কোথায় চাকরি করে, ও কোথায় থাকে বর্তমানে সেটা আমি জানি, কিন্তু আমি ওর সামনে কখনো যাই নাই। কারণ আমি যদি শোনাতে পারতাম ভয়েস, আমাকে ভয়েস দেওয়া হয়েছিল ডিভোর্স যেদিনকে হয়েছে। কি বলছিল? যে আমার একটা খালাতো ভাইকে দিয়েছিল, তোমার ভাইয়ের মুখটা আমি কখনো দেখতে চাই না। তোমার ভাই যদি কখনো ধানমন্দিরতে আসে, ওর যদি 10 জন লোক থাকে, আমি মেয়ে, আমার 30 জন লোক আছে, কলিজাটা টেনে ছিঁড়ে বাইর করে ফেলবো আমি। যখন ওর কথা মনে পড়ে ভাই আমি এই ভয়েসটা শুনি। আপনার বউ আপনাকে বলছে? অথচ যেদিনকে ডিভোর্স হয়েছে একদিন আগে আমি মেডিকেল থেকে ওর আগায় নিছি, পথে বসে চা খাইছি, একসাথে ভাত খাইছি, রাত্র 1টার সময় চা খাইছি। আমার কাছ থেকে ভাড়া টাকা নেওয়া হয়েছে। যেদিনকে চলে গেছে আমার ভাড়া টাকা দিয়ে গেছে এবং দোকান থেকে আমার কথা বলে নাস্তা নিয়ে বের হয়েছে। আমার সাথে এমন একটা পর্যায়ে লাস্টে গেছে যে আমাকে একটা মেরে ফেলার মতো একটা হুমকি আসছে, কারণ ওর ওখানে কিছু গার্জিয়ান ছিল, চাচ্ছিল না যে আমি ওখানে থাকি। আর ও আমাকে সরাসরি বলতেছিল তুমি যাও না কেন। তো যখন আমি সরাসরি বললাম যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি অবহেলাটা নিতে পারতেছি না। আমার এমনিতেই ভালো না মন মানসিকতা। কোন ক্লাসের মেয়ের সাথে প্রেম হলো আপনার? ক্লাস 7। ক্লাস 7-এর মেয়ে প্রেম বোঝে? হ্যাঁ। কি বুঝলেন আপনি এটা? সত্যি কথা, যেটা আমার সাথে হয়েছে। কি নাম আপনার? আমার নাম মিরাজ হাওলাদার। মিরাজ ভাই, কি হয়েছে? আমি হচ্ছে খুব ভালো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, মধ্যবিত্তের মধ্যে কখনো অভাবটা আমি দেখি নাই। আর আমার বড় হচ্ছে আমার নানা বাড়িতে। আমার নানা সরকারি চাকরি করতো ডিসি কোর্টে, ওখানে বড় হওয়া, বড় নাতি হিসেবে। তো আলহামদুলিল্লাহ। আপনার বাবার বাড়িতে থাকতেন না আপনি? না, আমি খুব কম, আমার এলাকা মানুষ খুব কম চিনতো আমারে। দাদা, আপনার বাবা কোথায় থাকতো? গ্রামে থাকতো, একই জেলায়। আমি বড় নাতি হিসাবে উনি আমাকে রেখে দিছে যে আমার এখান থেকে লেখাপড়া করো, আমি আমার মতো করে মানুষ করবো। আচ্ছা, ওকে। এভাবে আমি এসএসসিটা কমপ্লিট করি ওখান থেকে। আর হচ্ছে যখন আমি ক্লাস 9-এ পড়ি, তখন হচ্ছে মোটামুটি অ্যাফেয়ারের সাথে একটু জড়িত হয়ে যাই। ওই সূত্র ধরে। কত সাল সেটা? এটা হচ্ছে মেবি 2009। 2009? আপনি তখন কোন ক্লাসে পড়েন? 10-এ। 10-এ পড়েন। কোন ক্লাসের মেয়ের সাথে প্রেম হলো আপনার? ক্লাস 7। ক্লাস 7-এর মেয়ে প্রেম বোঝে? হ্যাঁ। কি বুঝলেন আপনি এটা? সত্যি কথা, যেটা আমার সাথে হয়েছে। ক্লাস 7-এর মেয়ে প্রেম বুঝবে করতে? আমি প্রেম বলবো না, ভালো লাগা জিনিসটা তো কাজ করছে ওর মধ্যে থেকে। দ্যাট ইজ ডিফারেন্ট। হ্যাঁ, তারপর আগান। তো হচ্ছে আমাকে একটু প্রপোজাল করে, কিন্তু সত্যি কথা বলতে ওর সাথে আমি প্রায় 6 মাসের মতো কথা বলি, বাট 6 মাস পর বুঝতে পারছি যে আমার জন্য পারফেক্ট না। বাহ। তারপর? এটা বলার পরে আমি স্ট্রেট ওকে বলে দিলাম যে দেখো তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি, বাট আমি যে তোমার সাথে লাইফটা কাটাবো এরকম সুযোগটা হয়তো হবে না, সরি। তো তখনও কান্না করে দিয়েছে, ওই টিম ছিল যে আমাকে কষ্ট দেওয়া ঠিক। আমি বলছি ভাই আমার লাইফ এটা, এখন তোমাকে আবেগবশত আমি একটা কিছু অ্যাক্সিডেন্ট করে ফেলবো, পরবর্তীতে আমার এটা নিয়ে পস্তাইতে হবে। তো তুমি ভালো থাকবে না, আমি ভালো থাকবো না। ওই জায়গাটা ও খুব কান্না করছে। করার পরে হয়তো ওর কোনো আত্মীয় তার কাছে গিয়ে মানে আমার বিষয় একটু বলে যে এরকম একটা ছেলে আছে আমার সাথে 6টা মাস খুব প্রতারণা করছে। আসলে সত্যি কথা বলতে ওর সাথে কখনো ওই মোটিভে কথাই বলি নাই, আমি নর্মালি কথা বলছি। সে মনে করে নিয়েছে, সে ফিল করে নিয়েছে যে এটা প্রেম। হ্যাঁ। আর আমি এমনিতেই আমার একটা মানুষ, আমি সবার সাথে খুব কম সময় মিশতে চাই বা মিশে যাই এরকমের। তো যখন বলছি তখন ওই মেয়েটা মাশাআল্লাহ সুন্দর ছিল। তো ও বলছে যে ঠিক আছে আমাকে অ্যাকসেপ্ট করবে, তুমি আমাকে নাম্বারটা দাও। তো 2013-র দিকে হচ্ছে প্রায় 1 বছর পরে হচ্ছে আমাকে কল করছে ও নাম্বারটা নেওয়ার পরে। 2013-তে আমাকে ফোন দিচ্ছে রাত 3টা বাজে। তখন হচ্ছে আমি ফোনটা রিসিভ করছি, বাটন ফোন ইউজ করি তখন আমি। সালাম আলাইকুম। তো জিজ্ঞেস করলাম কে। তো প্রথম স্টেপই বলে ফেলছিল যে আমি আপনার ওয়াইফ। আমি কী বলবো বুঝতে পারতেছি না। আমার আব্বু পাশে, আমি আমার বাবার কাছে শোয়া ছিলাম। তো বলছি যে আপু দেখেন আমি আসলে এখন বর্তমানে কথা বলতে পারতেছি না, আমার বাবার পাশে, আপনি যেই হন কালকে সকালে আমি নিজে কল করব। তো পরের দিনে কল করলাম। ও সিরিয়াসলি, আমি বললাম যে আপনি কে, পরিচয়টা দেন। তো বলছে পরিচয়টা দেওয়া যাবে না, আমি আপনাকে চিনি। আর আমি একটু বলে নিই, আমি একটু
ক্লাস যখন 9-এ পড়ি তখন থেকে একটু মিডিয়া কানেক্টেড, মানে ওই থেকে কন্টেন্ট করতাম এবং মঞ্চ নাটক করার একটা পারফরমেন্স ছিল আমার মধ্যে। আমি নিজে থিয়েটার করেছিলাম বরুণা FCM ফ্রেন্ডস কেয়ার মিডিয়া, আমার নিজের লেখা 40টা নাটক আমি রিলিজ করেছিলাম। তো ওই জায়গা থেকে চিন্তা করছি আমার নাটকগুলো ডিসলাইনে চলে, BCN, গ্রামীণ স্টার এই চ্যানেলগুলো তো চলে, তো সেখান থেকে হয়তো বা কালেক্ট করছে, বলছে আপনার নাটক দেখি। আমি খুব খুশি যে হ্যাঁ আমার একটা অডিয়েন্স অন্তত আমাকে নক করছে। তো বললো যে ভাই আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই, পরবর্তী যদি কখনো অ্যাফেয়ারে নিতে পারি সেটা পরের সাবজেক্ট, বাট বন্ধুত্ব করবো। তাই আমি বললাম যে আপনার নাম ঠিকানা একটু বলেন, আগে পরিচিত হই। তো যখন বলছে যে আমার বাড়ি পটুয়াখালী, তখন আমি জানি যে ওই মেয়েটার বাড়ি ছিল পটুয়াখালী। আমি ওই মেয়েটাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আমি আসলে তোমাকে ভুল বুঝছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ও তো মহা খুশি, কী বলো তুমি? আমি বলছি আমি তোমার সাথে অ্যাফেয়ারটা নষ্ট করেছিলাম একটা মেয়ের জন্য। কার জন্য? নাম হচ্ছে এটা, নামটা প্রকাশ করতে চাচ্ছি না, নাম হচ্ছে এটা, বাড়ি তোমাদের পটুয়াখালী। ও মেয়েটা প্রচুর ডিস্টার্ব করে আমাকে। বললো যে হ্যাঁ এটা আমার খালাতো বোন। তুমি বললাম যে আমার বিক্রি করাটা তোমার ঠিক হয়নি। তুমি সরাসরি বলতো আমাকে, কিন্তু আমাকে একজনের কাছে বিক্রি করতেছো, তুমি যার কাছে বলতেছো তুমি জানো ওরা যদি আমি একটা নজর দেখি, আর আমি জানি আমি মিরাজ যদি কথা বলি 1 মাস কথা বলবো মেয়ে আমার সাথে বিয়ে করবে, তোমার কবার তুমি নিজে নষ্ট করছো। সরি ভাই, আমি ওই মেয়েটার সাথে রিলেশনটা করব। তো অনেক কান্না। তো আমি যখন ওরে বললাম যে তুমি সত্যি কি আমার সাথে রিলেশন করবা? হ্যাঁ করবো। আমি বলছি দেখো তোমাকে আমি এখন পর্যন্ত দেখি নাই, তুমি আমাকে হয়তো বা দেখছো, আমার ভিডিওতে মোবাইল ভিডিও দেখতে পারো, কিন্তু আমি তোমাকে দেখি নাই। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি আমার সাথে 1 মাস কথা বললে তুমি কিন্তু আমাকে ছাড়তে পারবো না। বলে এইরকম গ্যারান্টি দিন, এরকম বহু পুরুষ দেখা আছে আমার। আমি কাছে আপনি আমাকে দেখেন না ওইভাবে। আমি পারি, আমি কনভিন্স করতে পারি, কারণ যেহেতু একটু নাটক বুঝি, তো একটা মেয়েকে কীভাবে কনভিন্স করতে হয় এটা আমি জানি। তো ঠিক আছে কথা বলেন। এরকম করতে করতে আমি 3 মাস কথা বললাম। কথা বলার পরেও আমাকে খারাপ একটা যে কোনো কারণবশত খারাপ বিহেভ করে আমার সাথে। আমি সাথে সাথে আমি ফোনটা কেটে দিই, সিমটা ভেঙে ফেলি। আর ওই সময়টা হচ্ছে আমার সাথে অনেক মেয়েরাই কাজ করে মিডিয়ায়, তো ওইরকমভাবে আমি রিয়াকশনটা নিই না, রাগ করে সিমটা ভেঙে ফেলছি, চালাবো না। ইতিমধ্যে আমি ঢাকাতে এই মহাকালে চাকরি করি, মানে চাকরি নিয়েছি আর কি। আসার পরে 1 বছর পর চিন্তা করলাম আমার ওই সিমটা প্রয়োজন। অনেক ভাই বোনের সাথে কথা হয় না, আমি সিমটা উঠেছি। বিশ্বাস করবো না, সিমটা উঠে 5 মিনিটের মধ্যে হচ্ছে আমার ফোন আসছে 1 বছর পরে। তা আমি চিন্তা করলাম যে একটা বছর কতবার কল করছে আমাকে। আমি অবাক হয়ে গেছি। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কতবার ট্রাই করছো? মিনিমাম প্রতিদিন 20 বার ছিল। কেন? তুমি তো আমার সাথে খারাপ বিহেভটা করছিলা। যাই হোক আমি তোমার সাথে দেখা করতে চাই। ও বললো, আমি বলছি আমি ঢাকায় থাকি। বলছে আমার খালার বাসা আছে ঢাকায়, আমি আসবো সামনে ডিসেম্বরে আসতেছি, জানুয়ারির 9 তারিখে আমি তোমার সাথে দেখা করবো। বলছে ঠিক আছে। আমার সবথেকে লাইফের পার্ট হচ্ছে এটা, আমার জীবনের প্রথম ছবি ছিল জি উদ্যান। আমার লাইফের শেষ পার্টটার ছবিটাও ছিলাম জি উদ্যানে। কেমন এই মানুষটার সাথে দেখা হয় জিয়া উদ্যানে? হ্যাঁ ফার্স্ট। আমি তখন জি উদ্যান চিনতাম না। আচ্ছা। তখন গেছি, যাওয়ার পরে ওকে এক নজর দেখার পরে আমি সরাসরি বলে ফেলছি আমি তোমার বিয়ে করবো। প্রেম টেম কী করছি এটা আমি জানি না, বাট বিয়ে করবো, কারণ আমার চোখে এতটাই ভালো লেগেছিল ওকে। বলছে তোমার ফ্যামিলি? ফ্যামিলি লাগবো না। বিয়ে কবে করলেন? 2015 জানুয়ারি। তুমি তখন ওর বয়স কত, আপনার কত? আমার হচ্ছে মেবি 21 প্লাস, ওর 19। ওকে, তারপরে বিয়ের পর উঠলেন কোথায়? আমি বিয়ের পরে হচ্ছে আমার বাড়িতে, না আমার ফ্যামিলিগতই হয়েছে এটা। তো বিয়েটা করছি আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি বেকার, চাকরিটা ছেড়ে দিলাম। কেন? চাকরি ছেড়ে দিই, তখন আমার বেতন 6,000 টাকা। 6,000 টাকা আমার পোষাবে না, এই জন্য তো আমার আনসার ডিপার্টমেন্টে আমার মোটামুটি ট্রেনিং ছিল, আমি ওখান থেকে একটা চাকরি পাই। 3 মাসের জন্য আমাকে নেওয়া হয় এক জায়গায়, তখন অবরোধ চলে বাংলাদেশে জি। ওই সময়টায়। তো গেলাম, যাওয়ার পরে চাকরিটা আলহামদুলিল্লাহ মোটামুটি আমার বউ উঠাই আনলাম। আমার উঠানের খরচটা আমার নানুর ছিল, মানে টোটাল আমার লাইফটা আমার নানু খরচ করছে। তো বিয়েটা হওয়ার পরে এখন কি করব? চাকরিটা 3 মাস হয়ে গেছে, শেষ, ওটা মেয়াদ শেষ হয়ে গেছে, কী করবো? আমার ওয়াইফ আমাকে বললো যে চিটাগং যাবো। কীভাবে? হ্যাঁ পরিচিত মানুষ আছে, ওখানে যাবো, চাকরি করবো। বলছি ঠিক আছে। তো আমি চিটাগংয়ে গেলাম। যাওয়ার পরে চাকরি কেউ দিচ্ছে না, কারণ ওখানে মহিলাদের ভ্যালু আছে, পুরুষদের গার্মেন্টসে নেয় না। আর আমি তো কখনোই পরিশ্রম করি নাই, তো কী করব? পরে আমি একদিন রাজমিস্ত্রির সাথে কাজে গেলাম। আমার ওয়াইফকে তো ভালো রাখতে হবে, যে টাকা নিয়ে গেছে শেষ। আমার 2 হাতে ফুসকা পড়ে গেছিলো, আবার রড বাঁধে দিয়েছিল। অনেক কান্না করছি যে আমি এটা করতে পারবো না, বাড়ি যাবো।
তো আলহামদুলিল্লাহ যার সাথে আমি রড বাঁধতে গেছি ও বললো যে ভাই আমার একটা বন্ধু আছে ও একটা ফ্যাক্টরি চাকরি করে, ওখানে আপনি কথা বলে দেখতে পারেন। বলছে আমার একটু সন্ধ্যে কথা বলেই দেন না। আমি লেখাপড়া বলছি আমি ইন্টারমিডিয়েট পড়তে করছি, আপনার বিয়ে করে ফেলছি। তো বলছে ঠিক আছে। তো ওই লোকটা সন্ধ্যা আসতে আসার পর বলছে ভাই আপনার চাকরিটা ওখানে হয়তো হবে না, কারণ কম্পিউটার এক্সপার্ট লাগবে। আমি বলছিলাম কম্পিউটার ভাই আলহামদুলিল্লাহ আমি 2007 সাল থেকে বরুণের ফার্স্ট কম্পিউটার বরুণের জেলার ভিতর 2টা ছিল, তার ভিতরে আমার একটা। তো আমি গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে অ্যাকাউন্টসিং সবই আর কি মোটামুটি অভিজ্ঞতা আছে, করতে পারবো। তো বলছে ঠিক আছে আপনি কালকে ইন্টারভিউতে আসেন। আমি গেলাম, 39 জন ছিলাম আমি ইন্টারভিউতে, 2 জনের চাকরি হয়, তার ভিতরে আমি একজন। জি আমার ওই মুহূর্তে বেতন ধরা হয় 14,000 টাকা, দৈনিক 100 টাকা খরচ দিত আমাকে। জি খুব ভালো চলছিল। ইতিমধ্যে আমি 9 মাসের মতো ছিলাম, আমার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যায়। তো বুঝতেছিলাম না কি করব, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল, অসুস্থ পড়তেছে, কিন্তু মাথায় এতটুকু আসে না যে আসলে প্রেগনেন্সি টেস্ট করাই। ও বুঝতেছে না, আমি বুঝি নাই। ছোট মানুষ দুজনে। হ্যাঁ, তা আব্বু বলতেছে যে তোমার ওখানে থাকার দরকার, তুমি বরুণে চলে আসো। সাথে সাথে বরুণে ব্যাক করলাম, টেস্টে ধরা পড়লাম আমার বেবি কনসেপ্ট করছে। এখন ও রাখবে না, সে কোনোভাবেই রাখবে না, বেবি রাখা যাবে না। আমি বলছি না, আমার প্রথম বাচ্চাটা নষ্ট করা যাবে না। যে হোক, ও আমার শাশুড়ি এবং শ্বশুর খুব মাটির মানুষ, তো ওনাকে ম্যানেজ করছে। ম্যানেজ করে বলছে হ্যাঁ খুব ভালোভাবে চলছে, কী করবো চিন্তা করলাম যে আমি ব্যবসা করব। কী ব্যবসা করব? আমি যেহেতু গ্রাফিক ডিজাইন কাজটা একটা স্টুডিওটা করতে পারি, স্টুডিও করব। সার্ভিসিং কাজটাও আমি জানি, মোবাইল থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি এই পর্যন্ত আমি কাজ করতে জানি। তো সার্ভিসিং এটা করব। তো এক পর্যায়ে 30,000 টাকা লোন নিয়ে ব্যবসাটা শুরু করলাম। করার পরে দেখতেছি যে না, আস্তে আস্তে ভালোই গ্রো হচ্ছে। 1 বছর ভিতরে হচ্ছে আমি ডিসিশন আমার সাউন্ড রেকর্ডার এবং লাইটিংয়ে ব্যবসা করবো। এই কাজগুলো আমার জানা, সাউন্ডের এটাও ম্যানেজ করলাম। করতে করতে আমি 2 বছরের ভিতরে দোকান 30 লক্ষ টাকার মাল তুলে ফেলছি। মাশাআল্লাহ। এর ভিতরে সর্বোচ্চ আমার ব্যাংক লোন ছিল 5 লক্ষ টাকার মতো। তো এই ব্যাংক লোনটা যখন নিছি তখন হচ্ছে আমার নানু লিভার ক্যান্সার মারা যায়। ওখান থেকে আমার মা 4 লাখ টাকা পায়, আমার নানু রিটায়ার্ড পেনশন থেকে ভাগে। ওই টাকাতে আমি ঋণটা শোধ করে ফেলি, আমি রিল্যাক্স। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়ে, নানার ওই রোগী লিভারের চর্বি জমে গেছে। কী করে বুঝতেছি না, লেভিড হসপিটালে নিয়ে আসলাম, 1,60,000 টাকা ওখানে ব্যয় হয়। তাও সুস্থ ছিল না, বরিশাল আবার নিয়েছি, ওখানে আরও প্রায় 40,000, প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা 1 টাকা আমার নিজের টাকা না, জি সম্পূর্ণটা ধার সুদ। কেন, মার তো চিকিৎসা করতে, মা তো শেষ সম্পদ আমার দিয়ে দিয়েছে। আমি কখন পিছপা হয়নি, ভালোই চলতেছিল। এখন আবার একটু মোটামুটি ঋণ হয়ে গেলাম 2 লাখ টাকা। প্রোগ্রাম চলতেছে, আর ডেকোরেটর সাউন্ডের মোটামুটি টাকা আছে, কারণ একটা মাল কিনলে ওখানে লস নেই, যেহেতু নিজে সাউন্ডের কাজটা জানি। আমার হচ্ছে 2022 সালের রমজানের সম্ভবত 22শে রমজান আমার দোকানটা চুরি হয়ে যায়। চুরিতে আমার প্রায় 8 লাখ টাকার মাল চুরি হয়। ও মাই গড। আমি বুঝতেছিলাম না কী করবো। শুধু দোকানে এসে আমি ফলো করছি, আমার একটা ক্যামেরা ছিল 1,10,000 টাকা দিয়েছিল। আমি লেন্স সহ ক্যামেরাটা পাচ্ছি না। আমি দেখি যে যেরকম তালা ওইরকম লাগানো আছে, কীভাবে উঠছে আমি নিজেও জানি না। আমার দোকান সিসি ক্যামেরা নেই। তখন আমার দোকান 5 থেকে 6টা ছেলে কাজ করে। ওদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে, রাত্রে আসছিলি, বলছে ভাই আপনি তো প্রোগ্রাম চালাতে গেছিলাম, শুধু ওই প্রোগ্রামের মালগুলোই ছিল, বাকিগুলো সব নিয়ে গেছে। বড়টা উরুস মাহফিল ছিল। তো ভাই আমি কী করবো বুঝতেছিলাম না, আমি মানে একদম জ্ঞানার হয়ে গেছে, কী করবো। তো আমার আব্বু অনেক ভাঙে পড়ছে। তখন আমার আব্বুর দিকে যখন তাকাইছি তখন চিন্তা করলাম না, আমার নিজে শক্ত হতে হবে, আমার আব্বাকে টেনশন দেওয়া যাবে না। তো আব্বু আমি টেনশন করেন, আমি সর্বোচ্চ 1 সপ্তাহের ভিতরে মালটা কিনে ফেলবো। আমার প্রোগ্রাম চালু, তখন আমি হিউজ পরিমাণ প্রোগ্রাম চালু এই সময়। কী করবো, তাড়াতাড়ি আমি ব্র্যাক ব্যাংকে অ্যাপ্লাই করলাম 5 লক্ষ টাকার জন্য। আমার ব্যাংকটা আমাকে টাকাটা দিল, আমি ওইটা দিয়ে আবার শুরু করলাম। তো ওখানে কিন্তু 5 লক্ষ টাকার মাল, 8 লক্ষ টাকার মাল গেল, 5 লাখ টাকা মাল গেল, 13 লাখ টাকা পিছন পড়ে গেলাম। কীভাবে জানি না, আমি হঠাৎ করেই এর প্রায় 19 দিন পরে রাত্রে হঠাৎ করে বমি আমার মিনি স্ট্রোক হয়ে যায়। আমি বলবো না, তিনি এগুলো আমাকে ওখান থেকে বললো যে ভাই এখানে হবে না, ওনার হার্ট সম্ভবত ব্লক হওয়ার একটা ইচ্ছে, কিন্তু এখানে টেস্টে ভালো আসবে না, বরিশাল নিয়ে যান। তারা বলছে না, আমার সেটাকে বরিশাল পাঠাবো না, বরিশালের চিকিৎসা তত উন্নত না। অন্য একজন বললো যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মিরপুর, ওখানে নিয়ে যান। সাথে সাথে আমি 30,000 টাকা ওখান থেকে ধার করে কোনো রকম আসার পরে আমার আব্বার পরে 50,000 টাকা পাঠায়, এসে চিকিৎসা করতেছি। আমার ওয়াইফরে নিয়ে আসলাম। আমার চেক আপ ধরার পরে আমার একটা হার্ট ব্লক হয়ে গেছে। আমাকে বললো যে ঋণ পড়াইলে ভালো হয়, আর এই বৈশিষ্ট্য খুব কম হয়, উনি অতিরিক্ত পেন নিছে। আমার ওয়াইফকে বললো ভাবি অন্তত আপনি একটু সান্ত্বনা দিন, মানুষটা কোনোভাবে না হলে, এই বৈশিষ্ট্যটা আসলে খুব কম, রেয়ার, আর যদি আপনি ঋণটা পড়াই নেন। তো
আমি জিজ্ঞেস করুন কত টাকা, দালাল তো ভাই অনেক দালাল আছে, কেউ চায় 4 লাখ টাকা, কেউ 3.5। আমি বলছি আমাদের এত টাকা কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব না, কী করবো আমি, কিচ্ছু করার নেই, আমি রিংটি কিছু পারবো না, আল্লাহ যদি বাঁচায় রেখে বাঁচবো না হলে মরে যাবো, কিচ্ছু করার নেই। তো ওইটা করার পরে আমার হাতে টাকা আছে 2500 টাকা। তো ওই মুহূর্তে হচ্ছে ঈদ, আমার ওয়াইফ বলতেছে, আমার ওয়াইফ খুব শখের একটা মানুষ আমার, মানে সত্যি কথা বলতে কি আমার, ও কখনো অস্বীকার করতে পারে, আমার নামটা প্রকাশ করে নেয় কারণ সমস্যা হবে, ধানমন্ডির চাকরি করে। তো ও বলতে পারো না কোনদিন ভাই আমাকে চাইছে, আমার মনে হয় আমি কিডনিটা খুলে যে বিক্রি করে দিতে পারতাম, আমি দিয়ে দিতাম, শুধু চাহিদাটা আমার প্রতি করলেই হতো। তা 2500 টাকা শুধু আমি ওষুধ কিনে নেই, আমি বাড়িতে যে ভাড়া টাকা রাখছি, ওদিকে প্রোগ্রাম রাখা আছে কিন্তু পোলাপান ওরকম ম্যাচ করতে পারতেছি না, ওই বছর তো থাকা যায় না। আমি কী করবো, আমি জিজ্ঞেস করলাম তোমার ঈদে কিছু লাগবে, আমি আশ্বাস দিচ্ছি, আমি বুঝাইতেছি 2500 টাকা না 25,000 টাকা আছে আমার কাছে, এই আশ্বাসটা আমি দিচ্ছি, তোমার কিছু লাগবে? বলছে আমার বোনের বাসায় আসছি, ওদের ভরসাতে আমি থাকি না, তুমি কিছু দিও আমারে? বলছি ঠিক আছে। আমি গেলাম, আমার একটা বউ 3 পিস পছন্দ করছে 4,500 টাকা, কিন্তু ওখানে মারি বেঁধে খেয়াল নাই, ও কিন্তু জানে কত টাকা খরচ হয়েছে। আমি সাথে সাথে বাড়িতে ফোন দিলাম, আমার একটা ছোটো ভাই ছিল, ভাই আমার 2,000 টাকা দিন, আমি বাড়িতে এসে দেবো। আমার 2500 2,000 টাকা পর 4,500 টাকা কিনে দিলাম, আমি খুশি। আমার হার্টের যে ব্যথাটা ওরা দিতে পারে, আমার ব্যথার কমে গেছে, এরকম একটা বিষয়। বাড়িতে গেলাম, তবে ভাই ও শুরু থেকে পাগলামি করতো, টুকটাক আমার হাতে অনেক মানে ধরা পড়ছে, নাম্বারের কথা বলে এই সেই। তবে আমি কেমন জানি, আমার মনে হইতো যে ওর সামনে যাই আমি ওর একদম মেরে ফেলবো, এরকম একটা ইচ্ছা। ওর সামনে গেলে আমার মনে হয় যে ওর থেকে শান্তি বোধ আমি কোথাও পাই না। আমি হাসতাম শুধু, তোমার সাথে কেন রাগ করতে পারি না, আমি এমনিতে একটু বদমেজাজি, আমি তোমার সাথে কেন রাগ করতে পারি না, কারণ এইটা তুমি জীবনে পারবে না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি, আমার রাগটা থাকে না। তো আমাকে বললো যে দেখো তোমার যে অবস্থা, ডাক্তার বলছে সাউন্ডের ব্যবসা করা যাবে না, যেটা হার্টের প্রবলেম, আর সাউন্ডে গেলে তখন মেইন অপারেটর হিসেবে আমারই কাজ করতে হয়। তা আমার আব্বু বললো যে বাবা আপাতত বাদ দাও, তুমি মোটামুটি তো লেখাপড়া করছো, দুইজনে যে চাকরি করো, তোমার বাড়িতে টাকা পাঠানো লাগবে না, তোমার নিজের ভালোভাবে চলো, আলহামদুলিল্লাহ তোমার মার এখনও যে সম্পদ আছে, তুমি চাইলে যে কোনো সময় তুমি 1 কোটি টাকা ব্যবসা শুরু করতে পারো। বলছি ঠিক আছে। ঢাকাতে আসলাম, নারায়ণগঞ্জ 2023-এ আসার পরে আমার ওয়াইফকে কাজ শিখাইলাম, গার্মেন্টসের অপারেটর দিলাম, আমি নিজে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে কাজ নিলাম। ওই মুহূর্তে আমার হার্টের প্রবলেম, আমি ওই অসুস্থ পড়ছি গার্মেন্টস অফিসে, আমাকে বললো যে ভাই আপনাকে দিয়ে কাজ করা সম্ভব না, আমাকে বাদ দিয়ে দিল। কী করব এখন, ওই বাদ দেওয়ানো হচ্ছে, আমার ওয়াইফ আমার সাথে এতটা বাজে ব্যবহার করছে, অসুস্থতা কি তোমার গার্মেন্টসে যাই দেখাই তুইবে? বললাম ভাই আমার ব্যথা হচ্ছে, আমি কী করতাম, আমি তো নিঃশ্বাস নিতে পারি, আমার হার্টটা মনে হচ্ছে মরে যাব, আমি ওই জায়গায় কীভাবে কাজ করি, আমি তো তোমাদের কাউকে বলি নাই, কী করো বাড়ি যাও, মুভমেন্টটা চেঞ্জ হঠাৎ করে। বললাম বুঝলাম না, তুমি টেনশন করে না, কালকে থেকে কাজে যাবো। তো নারায়ণগঞ্জ বেশি হচ্ছে আমার লেবারি কাজ, মাথায় বোঝাটা টানতে হবে, কখন তো টানে নেই। আমি একদিন গেছি, যাওয়ার পরে আমি জানি না কী জন্য আমাকে বলে দিল যে তোমাকে কাজে নেওয়া সম্ভব না, তুমি এগুলো পারবো না। এখন কী করবো, আমি ওই মুহূর্তে ওইটা শুই না, আমি লুঙ্গি পরে ওই অবস্থায় হাতে কাদা কোথাও ধুয়েটা লুঙ্গি পরে ও গার্মেন্টস সামনে গেছি, কারণ ওর প্রতিদিন আমি আগে আনতে যাই। তো ওই লুঙ্গি পরে অবস্থা দেখে আসলে একটা ছেলেকে বললো যে ভাই নাকি, ধর না ওই চিনি না। ওটা আমি শুনে আমি তাড়াতাড়ি 4 দোকান ঢুকে গেছি, যত লজ্জা পাইছে। পরে আসলাম, আমি তোমার গার্মেন্টসের সামনে কালকের থেকে যাবো না। কেন না, দেখো তুমি কোথাও ছোটো হবা বা তুমি দেখতে আলহামদুলিল্লাহ, তোমার সাথে ম্যাচিং না হলে এই মানুষটার পরিচয় দেওয়া উচিত না আমার মনে হয়। তুমি একটা ভালো কথা বলছো, আমি একে আসতে পারবো, তোমার যাওয়ার দরকার নেই। আমি অনেক কষ্ট পাইছি এই কথাটায়, আমি তো ট্রাই করার জন্য বলছিলাম। এখন দেখতেছি যে ভাই ওর প্রতিনিয়ত অফিস থেকে নতুন নাম্বারে কল আসতেছে, কে জিএম টিএম। আমি বললাম ভাই তুমি চাকরি করো 3 মাস, নতুন অপারেটর, ভালোভাবে মেশিন চালাইতে পারো, জিএম তোমার ফোন দেয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ফ্রি মাইন্ডেড। আমি জানি তুমি যদি আমার হয়ে থাকতে চাও থাকবা, আমার ত্বক যদি খারাপ হয় কিচ্ছু করার নাই। আমি তো নিজেই জানি যে আমি বাঁচবো কতদিন, আমি আজকে আছি কালকে নাও থাকতে পারি। তো তোমাকে পরে দিয়ে কী হবে, তোমাকে কষ্ট দিও না, যদি আমাকে ছেড়ে দিতে ইচ্ছা করে তুমি ছেড়ে দিতে পারো। কারণ ছেড়ে দিল কবে? 10 মাস। কেন, কিভাবে? এটা হচ্ছে এই নারায়ণগঞ্জ থেকে শুরু করতেছি। ওখানে হচ্ছে আমার সাথে এমন একটা পর্যায়ে লাস্টে গেছে যে আমাকে একটা মেরে ফেলার মতো একটা হুমকি আসছে, কারণ ওর ওখানে কিছু গার্জিয়ান ছিল, চাচ্ছিল না যে আমি ওখানে থাকি। আর ও আমাকে সরাসরি বলতেছে তুমি যাও না কেন। তো যখন আমি সরাসরি বললাম যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, আমি অবহেলাটা নিতে পারছি না, আমার এমনিতেই ভালো না মন মানসিকতা। তুমি যাও না কেন, তোমাকে কে আটকাইছে?
ও যাবে না। না ও যাও, তুমি ঢাকায় যাও, মানে আমার কাছে থাকার দরকার না, আমি আমার মতো চাকরি করি, তুমি তোমার মতো চাকরি করো, যদি মাসে 2,000 টাকা দিতে আমি তোমাকে পাঠিয়ে দেবো, বাট এখানে থাকো না, আমি একলা থাকতে চাই। এটার কারণটা আমি আজও জানতে পারিনি। আমি রাগ করে হাজবেন্ডকে পাঠিয়ে দিল ঢাকায়, সে থেকে যাচ্ছে ওখানে। হ্যাঁ, ওখানে তার গার্জিয়ান ছিল, খালা ছিল, তো ওর খরচও কম হইব, নিজের একটা বাসা রাখছে এখানে 500 টাকা ভাড়া, আমার এখান থেকে 1500 টাকা দেবে, তোমাকে টেনশনটা কি? তোমার মতো করে চাকরি করো, তুমি কি পুরুষ না? তখন আপনি কাজ করতেন না? হ্যাঁ, আমি ওই যে মাঝে মাঝে একটু কাজে যাইতাম। মানে আপনার বাঁধা কোনো কাজ ছিল না? বান্ধা কোনো কাজ ছিল না, তবে আমি গার্মেন্টসে ট্রাই করতেছিলাম। ওই সময়টা হচ্ছে সম্ভবত ডিসেম্বর মাস ছিল। এই যে 10 মাস আগে ছাড়লো, তখন আপনি কি কাজ করতেন? আমি এখন বর্তমানে ব্যবসাও করি প্লাস চাকরি করি। তখন কি কাজ করতেন তখন যখন ছাড়ছেন? মাস ইনকাম কত ছিল তখন আপনার? আমার মান্থলি আমার ব্যবসা থেকেও 15 থেকে 20,000 টাকা আসে, আর চাকরি থেকে আমি 15,000 টাকা পাই। তারপরে প্লাস মাইনাস 30,000 টাকা, ভালো ইনকাম, একটা সংসার চলে যাওয়ার মতো। হ্যাঁ। তখন গিয়ে ছাড়তে হইলো কেন মেয়েটার? এটা ছাড়তে হলে বলে ও আমাকে হোঁচট, এর মাঝখানে একটা বিশাল হোঁচট দিছে আমাকে। 9 মাস পর্যন্ত আমাকে ওইদিকে রাখা হয়েছিল, মানে এবং ওর বিয়েও হওয়ার মানে সব অ্যারেঞ্জমেন্ট ছিল। যখন ছেলেটা জানতে পারছে ওর হাজব্যান্ড আছে, ডিভোর্স হয়নি এখন পর্যন্ত, এবং ওর একটা 8 বছর ছেলে আছে, তখন ছেলেটা আর বিয়ে করে নাই। এরপর হচ্ছে আমার সাথে আবার কানেক্ট করে। এটা হচ্ছে তারপরে divorce দেয়? হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে আমি চলে আসার পর 9 মাস পাগলের মতো খুঁজেছি আমি, 9টা মাস। মিরপুরে শুধু শুনেছি ও আছে, মিরপুরে 1 থেকে 12 নম্বর পর্যন্ত কয়েক হাজার না কয়েক লক্ষ দোকান, আমি প্রতিদিন ডিউটি শেষ করে ওকে খুঁজতাম। মানে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? টোটালি বন্ধ, আমার ফোন নাম্বার টাম্বার সব বন্ধ? সব কিছু চেঞ্জ করে ফেলছে। তার মানে আপনার কাছ থেকে সে দূরে যেতে চাচ্ছিল কেন? এটার কারণটা আমি আজ পর্যন্ত জানি না, এটাই আমি আজকে কখনোই প্রশ্ন করার সুযোগটা পাই নাই। আমি বর্তমানে জানি ও কোথায় চাকরি করে, চাকরিটা আমি দিয়েছি আমার রেফারেন্সে, মেডিকেলের চাকরি, ধানমন্ডিতে আছে, যদিও নামটা বলতে চাচ্ছি না। আর হচ্ছে ও কোথায় থাকে বর্তমানে সেটাও আমি জানি, কিন্তু আমি ওর সামনে কখনো যাই নাই, কারণ আমি যদি শোনাতে পারতাম ভয়েস, আমাকে ভয়েস দেওয়া হয়েছিল ডিভোর্স যেদিনকে হয়েছে। কি বলছিল? যে আমার একটা খালাতো ভাইকে দিয়েছিল, তোমার ভাইয়ের মুখটা আমি কখনো দেখতে চাই না, তোমার ভাই যদি কখনো ধানমন্দিরটা আসে, ওর যদি 10 জন লোক থাকে, আমি মেয়ে, আমার 30 জন লোক আছে, কলিজাটা টেনে ছিঁড়ে বাইর করে ফেলবো আমি। যখন ওর কথা মনে পড়ে ভাই, আমি এই ভয়েসটা শুনি। আপনার বউ আপনাকে বলছে? অথচ যেদিনকে ডিভোর্স হয়েছে একদিন আগে আমি মেডিকেল থেকে ওর আগায় এনেছি, পথে বসে চা খাইছি, একসাথে ভাত খাইছি, রাত্র 1টার সময় চা খাইছি, আমার কাছ থেকে ভাড়া টাকা নেওয়া হয়েছে, যেদিনকে চলে গেছে আমার ভাড়া টাকা দিয়ে গেছে, এবং দোকান থেকে আমার কথা বলে নাস্তা নিয়ে বের হয়েছে, এবং সকাল 9টায় আমি কথা বলছি, কী অবস্থা, কেমন আছো? হ্যাঁ ভালো। ডিউটি চলে? হ্যাঁ। দুপুরে ফোন দিয়েছি, ফোনটা অফ। বিকেলে রাত 10টার ভিতরে আমার ফোনে ডিভোর্স পেপারটা মেবি আগে থেকে রেডি করা ছিল। আজ পর্যন্ত ভাই 10টা মাস আমার ছেলের হাত ভেঙেছে, অনেক কান্নাকাটি করেছে। আমার বাসায় যেতে ওর 10 টাকা ভাড়া লাগে, আমার ছেলেটা দূর থেকে দেখার প্রয়োজনটা মনে করেনি। আমার একটা বোন জামাই ওকে প্রশ্ন করেছিল যে ছেলেটা মুখের দিকে একটাবার তাকাইলে না, বলছে যে আমি মেয়ে বেঁচে থাকলে এরকম ছেলে আবার জন্ম দিব, লাইফটা নষ্ট করতে পারবো না। বিউটিফুল। আমি ভাষা নাই, সব থেকে কষ্ট। আজকের আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। একটা মানুষের লাইফে সব থেকে বড় একটা আশা থাকে, আমার 5টা আশা ছিল ভাই, 5টা আশাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা আশা মেবি পূরণ হয়েছে আমার সব থেকে যেটা বড় আশা ছিল, আপনি কী মনে করেন জানি না, আর যে শোতে আমি সর্বোচ্চভাবে আমি চেষ্টা করেছি যে আমি কখনো যদি সুযোগ আমি আর যে শোগুলোতে আমি আমার ফেসটা নিয়ে আসবো, আমি সাকসেসফুল আপনার সাথে কথা বলতে পারি। আমার লাইফে আল্লাহ একটা সব থেকে বড় চাহিদা পূরণ করেছিল, সেটা আমার ভালোবাসার মানুষটাকে আমাকে দিয়েছিল, বাট কেড়ে নিয়েছে। আমার লাইফের শুরুতে আমি শিল্পী হওয়ার ইচ্ছা ছিল, আমি ভালো গান করতাম, হতে পারি নাই। ভালো একজন অভিনেতা হওয়ার ইচ্ছা ছিল, অনেক ট্রাই করেছি, অনেক দৌড়দৌড়ি করেছি। যখন আমি নাটক করেছি তখন শুধু ইউটিউব ছিল, তখন কম্পিউটারে আমি আপলোড করতাম, আমার বাটন সেট ছিল, হতে পারি নাই। একজনের রেফারেন্স চাইছিলাম বরিশাল থেকে, আমাকে 4 লাখ টাকা চেয়েছিল, আমার 4 লাখ টাকা দেওয়ার মতো অবস্থা ছিল না। আমি নাটকটা করতে পারি নাই বা ওই জগতে থাকতে পারি নাই। আমার কেন ভাই এমন, আমার লাইফটা কেন হলো? ছোট থেকে একটু বড় করলাম ব্যবসাটা, সেখানে আল্লাহ হোঁচটটা দিয়ে দিল। আমার ভুলটা কি? আমি কি মানুষ হিসেবে এতটাই খারাপ? যদি খারাপ হয় তাহলে আমাকে স্ট্রোকটা হয়েছে তখন আল্লাহ নিয়ে নিতে পারতো। আমি বিশ্বাস করি না ভাই, আমি মনে করি আমার নিজের ধারণা, এখন আমি চাচ্ছি না আসুক। আমি প্রচণ্ড পরিমাণে এখনও ভালোবাসি, মরার আগ পর্যন্ত ইচ্ছা হবে মুখটা আমি একবার দেখি, বাট এখন আর চাই না।
প্রচুর ঘৃণা, কারণ আমার ভালোবাসার মানুষটাকে আমি দেখতে চাই, এই মানুষটাকে না। আচ্ছা। আর এটা সব থেকে ধৈর্য কেন হয়েছি, আমার ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম, আব্বু তোমার আম্মু যদি কখন আসে, বলে, আব্বু কতবার ঠকাবে, যতক্ষণ 9 মাস ছিল না তখনও ছেলেটা আমার কাছে ফেলে রেখে গেছিল। তো বলছে যে আব্বু ওরে আর আইনো না। আমি তুমি থাকতে পারবা, তুমি আসো তো। আর আমি একটা ভুল পদ্ধতি অবলম্বন করতেছি ভাই। আমার ইনকাম দৈনিক ঘরে 500 টাকা, আমার ছেলের পিছনে আমি 200 টাকা খরচ করি। বলতে পারেন কেন, ছেলে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, আমি করি। আমার ছেলেটা আমার বেঁচে থাকার অবলম্বন। আমি ওর একটা দিন না দেখে থাকার কোনো উপায় নেই আমার। আর আমি 200 টাকা দিই এজন্য, ওর সামনে 1 বছর করে আমি আর 100 টাকা বাড়াবো, 300 টাকা করবো। কারণ ওর মা যদি কখনো নিয়ে যেতে চায় আমি ছেড়ে দিলাম, বাট আমার থেকে ওকে বেশি পলিসিতে তোমার রাখতে হবে, সেটা সম্ভব না। একটা কারণে, শুধু আমার ছেলেটাকে ধরে রাখার জন্য। আর আমি সর্বোচ্চভাবে আলহামদুলিল্লাহ আমার যতটুকু আছে, আমার ছেলে ভালোভাবে চলতে পারবে। শুধু ও জানি নি আমার ছেলেটাকে মেনটেন না করতে পারে। যদি কখনো আমার 1000 টাকা পার ডে খরচ করতে হয় আমার ছেলে পেছনে, তাও করবো আমি। বাট ওর মার কাছে যাতে না থাকে, আমি এটা চাই না। ফাইনালি যদি আপনার ওয়াইফের জন্য কিছু বলার থাকে, এক্স ওয়াইফের জন্য। আমি বলতে চাচ্ছি, তুমি ভালো থাকো। আমি সত্যি অনেক খুশি, আমি ফাইনালি অনেক খুশি। আমি আগে বোকা ছিলাম, কারণ আমি বুঝি নাই যে তোমার শখের জায়গাটা আরও বড়। আমি খুশি এই জন্য যে তোমার শখটা পূরণ হয়েছে। আমি তোমাকে ডিস্টার্ব করি নাই, কখনো করবো না। তোমার জন্য শুভকামনা। তবে সবাই আমার মতো বোকা না, একটু মেনটেন করে চলো। আমার মতো বোকা বানানোর চেষ্টা করো না, কারণ তুমি তার দ্বিতীয় প্রজেক্ট, ফার্স্ট না। আমার কাছে তুমি ছেলা আছো, সারাটা জীবন থাকবা, এবং ভালোবাসার মানুষ হিসাবে আমার ছেলেটার জন্য দোয়া করে রেখো। আর ছেলেটাকে কখনো নিও না, তাইলে আর আমি বেঁচে থাকতে পারবো না।